ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আর্থিক সাপ্তাহিক আয়োজন বিজনেস স্টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বিনিয়োগযোগ্য অর্থের যোগানদাতা হিসেবে ব্যাংক, বিমা ও শেয়ার বাজারের পাশাপাশি বিশ্বজুড়ে নির্ভরযোগ্য উৎস বন্ড মার্কেট। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র যা যে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে সুদ প্রদানের শর্তে বাজারে ছেড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। শেয়ার মার্কেটের সঙ্গে বন্ড মার্কেটের পার্থক্য এখানেই যে শেয়ার বাজারে কোম্পানি লোকসান করলে শেয়ার হোল্ডাররা মুনাফা পায় না, কিন্তু যাই ঘটুক না কেন বন্ড হোল্ডাররা নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ পাবেন। আবার শেয়ার হোল্ডাররা যে কোনো সময় শেয়ার বিক্রি করতে পারলেও বন্ড হোল্ডাররা নির্দিষ্ট সময়ের আগে তা বিক্রি করতে পারেন না। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে বন্ড মার্কেট বেশ জনপ্রিয় হলেও প্রচার এবং আস্থার অভাবে বাংলাদেশে এখনো বন্ড মার্কেট বিকশিত হতে পারেনি। তবে দেশের অর্থনীতির আকার, প্রবৃদ্ধি ও গতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বাংলাদেশকে বন্ড মার্কেটের জন্য ব্যাপক সম্ভাবনাময় একটি বাজার হিসেবে দিচ্ছে। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বন্ড মার্কেট, সম্ভাবনা, বর্তমান অবস্থা ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইসুবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও সৈয়দ রাশেদ হোসেন। যাচ্ছি মূল আলোচনা। জনাব তানজিম আলমগীর, বাংলাদেশে বন্ড মার্কেট সত্যিকার অর্থে কতখানি সম্ভাবনাময় বলে আপনি মনে করেন এবং কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, এবং থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। আসলে বন্ড মার্কেট কত সম্ভাবনাময় তার আগে বুঝতে হবে যে বাংলাদেশ বন্ড মার্কেটের সাইজটা কত। যদি আপনি যে কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করলেন সেই কান্ট্রিগুলোর সাথে যদি আমরা একটু কম্প্যারিজনে আসি, যে বাংলাদেশে কর্পোরেট বন্ড মার্কেটটা যদি আমি বলি, গভর্নমেন্ট বন্ড মার্কেটটাকে আপাতত সাইডে রেখে যদি বলি, তাহলে আমাদের বন্ড মার্কেট considering the percentage of GDP হচ্ছে 0.17% only. It is less than 1 billion. এবং আমরা যদি অন্য আদার কান্ট্রির কথা চিন্তা করি, ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা চিন্তা করি, তারা জিডিপির পার্সেন্টেজ কনসিডার করলে 18%। বাট সাইজটা আসলে যদি কম্পেয়ার করি, সাইজটা আসলে ইনর্মাস। সো আমার কাছে মনে হয় যে বন্ড মার্কেটের সম্ভাবনা অনেক আছে, বাট এখন পর্যন্ত বন্ড মার্কেট এভাবে ফ্লারিশ করে নাই। তার বেশ কিছু কারণ তো ডেফিনেটলি আছে। তার মধ্যে আসলে যদি আমরা চিন্তা করি যে ইনভেস্টরের একটা ইস্যু আছে, যে আসলে বন্ড মার্কেটে যারা ইনভেস্ট করে তাদের সেই ইনভেস্টর পুলটা কি আমাদের আছে কিনা। অবশ্যই অনেক কর্পোরেটসরা আছে যারা কারেন্টলি সাফার করছে, হয়তো লং টার্ম বন্ডে যেতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে ইনভেস্টর কারা হবে, এটা আসলে আমাদের দেশের বন্ড মার্কেটের জন্য একটা বড় কোয়েশ্চেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার যেটা মনে হয় যে ট্রান্সপারেন্সির ইস্যুটা আর কি। আপনি যদি পার্শ্ববর্তী যেসব কান্ট্রির কথা বললেন, সেখানে বন্ড মার্কেটের একটা বড় ইন্ডিকেটর হচ্ছে রেটিং, মানে বন্ডের রেটিংয়ের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন বন্ডটা নেবেন বা নেবেন কি না। তো আমাদের দেশে আসলে আনফর্চুনেটলি ক্রেডিট রেটিং রিপোর্ট বলেন অথবা অডিট রিপোর্ট বলেন, সেই জায়গায় আমাদের মনে হয় মানুষের কনফিডেন্সটা একটু কম। তো আসলে বন্ড মার্কেটকে ফ্লারিশ করতে হলে আগে ডাটা ট্রান্সপারেন্সি, যেই কথাটা আমি বারবার বলি যে ডাটা ট্রান্সপারেন্সিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অডিট রিপোর্ট বা ক্রেডিট রেটিং রিপোর্ট, তাদের আসলে ক্রেডিবিলিটি বাড়াতে হবে বলে আমি মনে করি। তার সাথে ওই ইনভেস্টারের ক্রেডিবিলিটি বাড়াতে হলে তাদের কনফিডেন্স বাড়াতে হবে। সো এই জায়গাগুলো আসলে ঠিক করলে সামনে অনেক বড় সম্ভাবনা, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে পরিমাণ আসলে বিনিয়োগ সামনে দরকার বা যে পরিমাণ হচ্ছে, সবই আপনি জানেন যে চিরাচরিত ব্যাংকিং ইন্ডাস্ট্রি দিয়ে হচ্ছে। সো একটা ইকোনমির ক্ষেত্রে আসলে শেয়ার মার্কেট বা বন্ড মার্কেট অবশ্যই প্রয়োজন ইকোনমির গ্রোথের জন্য। সো আমার মনে হয় আমি শুরুতে এইটুকুই বলতে চাই, পরে হয়তো আরো ডিটেলস এটা নিয়ে আমি আলোচনা করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। জনাব সৈয়দ রাশেদ হোসেন, বিনিয়োগযোগ্য অর্থের যোগানদাতা কিংবা উৎস হিসেবে বাংলাদেশের ব্যাংক কিংবা শেয়ার বাজার কতখানি পরিচিত, বন্ড মার্কেট ততখানি নয়, এর কারণ কি বলে আপনি মনে করেন? পাশাপাশি খুব সহজ ভাষায় বন্ড মার্কেট সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু ধারণা দেন। তো এটা আসলে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এটার বেসিক্যালি একটা বড় কারণ হচ্ছে যে বন্ড মার্কেট আমাদের দেশে বন্ড অনেকদিন ধরে ছাড়া হচ্ছে, এসব কর্পোরেট বন্ড অ্যান্ড ব্যাংকের বন্ড। বাট এটা বেসিক্যালি আপনার এটা বেচা হতো আর কেনা হতো বাই প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশন, অন্য ব্যাংক, অন্য বড় বড় যারা কর্পোরেট হাউসেস আছে। তো এটার কারণে বেসিক্যালি বন্ড মার্কেটের সম্ভবে আপনার সবাই জানতো না, কিছু কিছু মানুষই জানতো যারা এটার মধ্যে বিনিয়োগ করতো। তো এই কারণটার জন্যই যারা মনে করেন ব্যাংকে টাকা রাখছেন, ইনভেস্টমেন্ট করছেন, অ্যান্ড শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করছেন, এখানে নাম্বার অফ পার্টিসিপেন্টসটা অনেক বেশি,
অনেক মানুষ এটাতে ইনভলভ। তো যেহেতু কিছু কিছু প্রতিষ্ঠানই শুধু বন্ডে ইনভেস্ট করতো, তো এটার জন্য আর কি ম্যাস লেভেলের যে অ্যাওয়ারনেসটা এটা আগে ক্রিয়েট করা হয়নি। আমাদের শেয়ার বাজারে বন্ড লিস্টেড হওয়া শুরু করেছে অ্যাকচুয়ালি প্রথমে 2010-12 মধ্যে 3টার মতো হয়েছিল, বাট তারপর একটা বড় গ্যাপ ছিল। তো 2020 গিয়ে একটা শেয়ার আবার আশুগঞ্জ পাওয়ারের বন্ড একটা লিস্ট হওয়া শুরু হলো। তারপরে ওখান থেকে এখন পর্যন্ত আরও 15টা বন্ড লিস্ট হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রাইভেট প্লেসমেন্টের যদি আমরা দেখি তাহলে শত বন্ডের উপরে চলে এসেছে। কিন্তু যতক্ষণ না মনে করেন এটা ম্যাস লেভেলে গেছে, স্টক মার্কেটে এটা লিস্ট হয়েছে, ততক্ষণ পর্যন্ত মানুষের এটার মধ্যে আইডিয়া ছিল না। তো আস্তে আস্তে এখন মানুষের মধ্যে ওই জিনিসটা আগাচ্ছে। আর বন্ডের আরেকটা জিনিসও ছিল যে এর আগে যেহেতু আপনার লিস্টিং হতো না, ট্রেডিংয়ের কোনো অপশন ছিল না, তো এটার জন্য দেখা যেত যে আপনার ওই ম্যাস লেভেলের ওই প্রচারণাটা আগে হতো না। আর বড় বড় টিকেট সাইজ ছিল যে বন্ডে হয়তো কোটি টাকার নিচে আপনি ইনভেস্ট করতে পারবেন না, এটার মাল্টিপল হতে হবে। তো ওইটাও এখন মনে করেন আস্তে আস্তে কমে 10 লাখ, 6 লাখ, 7 লাখেও এখন চলে এসেছে। তো এই কারণেই এটা এখন মনে করেন যে আস্তে আস্তে মানুষ যেভাবে জানা শুরু করছে, এটা এতদিন এই কারণগুলোর জন্যই আসলে হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ওমর তৈয়ব, বাংলাদেশের প্রেক্ষাপটে বন্ড মার্কেটের সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাগুলো আসলে কি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আরটিভির দর্শকদেরকেও আমার শুভেচ্ছা। বাংলাদেশে বন্ড মার্কেটের আসলে চ্যালেঞ্জগুলো অনেকগুলোই আছে, বেশ কয়েকটা। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে ইস্যুয়ারদেরকে অ্যাট্রাক্ট করা ইজ ডিফিকাল্ট, কারণ ইস্যুয়াররা এখন যেখানে ইজি ফাইন্যান্সিং পাচ্ছে ফ্রম কমার্শিয়াল ব্যাংকস, তারা বন্ডের এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে আসাটা তাদের জন্য আসলে ওইভাবে ফিজিবল না। তো ইস্যুয়ার লেভেলে আমাদেরকে অনেক কাজ করতে হবে এবং বন্ডের ইস্যুয়েন্স যেটা আছে সেটার যে প্রক্রিয়াটা সেটাও কমিয়ে আনতে হবে। প্লাস বন্ড ইস্যু করার পরে বন্ড যখন আমরা অ্যাপ্রুভাল হয়, সেটা সাবস্ক্রাইবার খুঁজে পাওয়াটা কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ইটস ফুললি ইনস্টিটিউশন বেসড। এবং ইনস্টিটিউশন বলতে মোস্টলি ব্যাংক। বাংলাদেশে কিন্তু ইন্স্যুরেন্সের ফান্ড সেভাবে বন্ডে ডিপ্লয় হয় না, অথবা সরকারি যে সাহিত্য সংস্থা সেগুলোরও সেভাবে বন্ডে ডিপ্লয়মেন্ট নাই। সো ওভারঅল জাস্ট ইকোসিস্টেমের প্রবলেম। ওভারঅল ইকোসিস্টেম আমরা যদি দেখি যে ব্যাংক ফাইন্যান্সটা ইজিয়ার, যার ফলে মানুষ কোনো কোম্পানি কিন্তু সেভাবে বন্ডের মার্কেটে আসতে চায় না, কারণ ইটস এ লেন্দি প্রসেস এবং অ্যাপ্রুভাল হওয়ার পরেও ফান্ড রেজ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। দ্যাটস দ্য মেইন রিজন। তাছাড়াও কিছু ছোটোখাটো আরও বিষয় আছে, যেমন ধরেন বন্ডের রেটিং। যারা ইনভেস্ট করে বিশেষ করে ব্যাঙ্কগুলা, তারা বন্ডের রেটিংয়ের একটা রিস্ক ওয়েটেড অ্যাসেট ব্যাপার আছে ব্যাঙ্কিং সিস্টেমে। সেখানে রিস্ক ওয়েটটা ফ্ল্যাট 125% রিগার্ডলেস অফ দ্য বন্ডস রেটিং। সো এই সব মিলিয়েই চ্যালেঞ্জটা আছে, যার কারণে মার্কেটটা একটা খুবই ন্যাসেন্ট স্টেজ এখনও আছে, যেটা তানজিম শুরুতেই বললেন যে অনলি 0.19% অফ জিডিপি। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আসলে। বাংলাদেশের বন্ড মার্কেটের আকার এবং প্রোডাক্ট নিয়ে আপনার কাছে শুনতে চাই, কি কি প্রোডাক্ট আছে এবং অংশীজন এখানে কারা? বাংলাদেশে বন্ড মার্কেটের আকার তো বেশ ছোট। একটু আগে আমরা শুনলাম যে প্রায় প্রতি বছর লেটসে 10,000 কোটি টাকার মতো বন্ড ইস্যু হয়, বাট প্রোডাক্ট বেসিক্যালি সাবঅর্ডিনেটেড বন্ড, যেটা কিনা ব্যাংকের ক্যাপিটাল রেজ করার জন্য বন্ড যেটা। এবং লিস্টেড বন্ড আছে, কর্পোরেট বন্ড যদি আমরা বলি, মাত্র একটা কর্পোরেট বন্ড লিস্টেড করা আছে স্টক মার্কেটে। আর এর বাইরে কিছু প্রাইভেট প্লেসমেন্টে কিছু বন্ড আমরা রেজ হইতে দেখি, উইচ ইজ অ্যারাউন্ড 2টা থেকে 3টা বন্ড, ধরেন 500 কোটি 600 কোটি টাকার মতো বন্ড রেজ হয় সারা বছরে। ওয়ারেজ আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন যেটা প্রায় 95,000 crore টাকারও বেশি ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন গত বছর স্যাংশন হয়েছে ব্যাংকিং সিস্টেম থেকে এক বছরে। আর বন্ড হয়েছে ধরেন রাফলি 500 থেকে 600 কোটি টাকা। সো 99% অফ ফাইন্যান্সিং কিন্তু আসছে ফ্রম ব্যাংকিং চ্যানেল। সো ইটস হিউজ সিস্টেমেটিক প্রবলেম এটা। এবং এখানে যদি প্রোডাক্টের কথা বলি, আমাদের প্রোডাক্ট মার্কেটে কিন্তু কোনো প্রোডাক্টের ভ্যারিয়েশন নাই বললেই চলে। গ্লোবালি যেসব বন্ডগুলো আছে, কালার যে বন্ড, যেমন গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ড অথবা ব্লু বন্ড, বাংলাদেশে প্রবাবলি একটা অথবা 2টা গ্রিন বন্ড এই পর্যন্ত হয়েছে। সো প্রোডাক্ট ভ্যারিয়েশন আসলে একেবারেই নাই এখন পর্যন্ত, যেটা নিয়ে আমাদের সবাইকে আসলে একটা সমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে। সবগুলো স্টেক হোল্ডার যারা এখানে আছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এনবিআর, ইডরা, কারণ বোথ সাপ্লায়ার অ্যান্ড ডিমান্ড দুই এন্ডে কিন্তু কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব তানজিম আলমগীর, বন্ড মার্কেটে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের বন্ড এবং সফলতা নিয়ে আপনার কাছে শুনতে চাই, কেমন সাড়া পাচ্ছে, ভবিষ্যতে কি পরিকল্পনা আপনাদের আছে? টু বি ভেরি অনেস্ট, আসলে ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের যাত্রা শুরু করে জানুয়ারি 2021 সালে।
আমাদের অলমোস্ট 4 বছর হচ্ছে। এই 4 বছরে আমরা আসলে অ্যারাউন্ড 40টার মতো বন্ড করেছি, যেটা আসলে আপনি যদি নাম্বারের দিক দিয়ে বলেন অনেক বেশি। 10,000 কোটি টাকা আমরা আসলে মার্কেট থেকে রেইজ করেছি। কিন্তু যেটা আসলে এখানে আলোচনা হচ্ছে যে আমাদের বন্ডের 95% বা 96% ইনভেস্টমেন্ট আসলে আসে ব্যাংকিং সেক্টর থেকে। আসলে আমি যদি বাইরের দেশে যে সম্ভাবনার কথাগুলো সবাই বলছে যে আসলে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে যে বাইরের দেশে যদি দেখি, ইভেন আমি ইন্ডিয়ার কথা যদি বলি, তাহলে তাদের ইনভেস্টর পুলটা কারা? তাদের ফিক্সড ইনকাম কিছু মিউচুয়াল ফান্ড আছে। তাদের মিউচুয়াল ফান্ড যদি ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড সাইজ বলি, $800 বিলিয়ন টোটাল তাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। তার মধ্যে 25% অ্যারাউন্ড $200 বিলিয়ন কিন্তু ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, যারা হেভিলি ইনভেস্ট করছে বিভিন্ন কর্পোরেট বন্ডে। সো আমাদের ওই যে ব্যাংকের বন্ডগুলোই হচ্ছে টায়ার 2 বা টায়ার 1 ব্যাংকের যেগুলো ক্যাপিটাল লাগে, সেই বন্ডগুলোই বেশি হয় আর কি মার্কেটে। এখন পর্যন্ত তাই হয়েছে। আপনি জেনে আরও খুশি হবেন যে মার্কেটে এখন পর্যন্ত মেইন মার্কেটে 16টা লিস্টেড বন্ড আছে, তার মধ্যে 8টাই কিন্তু ইউসিবি ইনভেস্টমেন্ট করেছে লাস্ট 4 বছরে। সো আমি কিন্তু বলছি ইনসেপশন থেকে 16টা আছে এবং লাস্ট 4 বছরেই আমরা 50% লিস্টেড বন্ড নিয়ে কাজ করেছি। সো নাম্বার ইজ ভেরি হাই, কিন্তু গতানুগতিক আসলে দেখা যায় ব্যাংকের বন্ডগুলো বেশি হচ্ছে, যেটা আমি বললাম। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আবার ইন্ডিয়ার মার্কেটের কথা যদি চিন্তা করি, ইন্স্যুরেন্স কোম্পানির একটা ভালো ইনভেস্টমেন্ট আছে, মিউচুয়াল ফান্ডের আছে, আপনার পেনশন ফান্ড, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড আছে, কর্পোরেটরা আরেক কর্পোরেটে ইনভেস্ট করে। সো এই জায়গাগুলো আমাদের দেশে মিসিং। আমাদের দেশে আসলে মিউচুয়াল ফান্ড মার্কেটে সবচেয়ে বড় ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডটা হচ্ছে 200 কোটি টাকার। সো এটাও আসলে দেখা যায় একটা বন্ডে 10%-এর বেশি ইনভেস্ট করতে পারে না। সো আলটিমেটলি একটা বন্ডে 20 কোটি টাকার মতো ইনভেস্ট করতে পারে। তো আমি যদি ধরি যে 5টা বন্ডেও যদি ইনভেস্ট করে 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে, যেখানে আমরা গত 4 বছরে 10,000 কোটি টাকা ফান্ড রেইজ করেছি। সো আমার মনে হয় যে আমাদের আসলে বাকি যেই ইন্ডাস্ট্রিগুলো আছে, যদি আমি ধরি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে বড় করতে হবে, এটা ছাড়া কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেট বা বন্ড মার্কেট কোনোটারই আসলে উন্নতি করাটা খুব ডিফিকাল্ট। এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানি জি, কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমরা তো তেমন কিছু দেখি না। মানে যে ইনোভেশনের জায়গায় আসলে কতটুকু কাজ হচ্ছে? জি, থ্যাংক ইউ। আসলে প্রোডাক্ট ইনোভেশনের কাজটা তো রেগুলেটরের। সো রেগুলেটর আসলে এখানে বিএসইসির যদি কথা বলি, অনেকগুলো বন্ড আছে। আপনি যদি গ্রিন বন্ড বলেন, অরেঞ্জ বন্ড বলেন, সুকুক নিয়ে গাইডলাইন আছে, অ্যাসেট ব্যাক বন্ড নিয়ে গাইডলাইন আছে, এসপিভি নিয়ে গাইডলাইন আছে। আসলে গাইডলাইনগুলো তো আসলে থাকলেই হবে না, ওই জায়গায় গাইডলাইনগুলো আসলে ফলো করে বা আমি যদি ধরি যে একটা গাইডলাইন দেয়া হয়েছে, লাস্ট 5 বছরে ওই গাইডলাইন অনুযায়ী কতগুলো বন্ড মার্কেটে এসছে অথবা কেন আসছে না, এটাও যদি আসলে রেগুলেটর দেখতেন যে কোথায় ফ্লসগুলো আছেন, এগুলো নিয়ে আসলে আমরা এখন যেটা করি, রেগুলেটরদের সাথে কথা বলি, জানাই যে গ্যাপগুলো কোথায়। কারণ আমরা মার্কেটে বন্ড করছি, যেটা আমি বলেছি যে অ্যারাউন্ড 4 বছরে 40টা বন্ড তো আসলে অনেক। সেগুলো নিয়ে কাজ করার সময় আমরা কোন কোন সমস্যা ফেস করি বা কর্পোরেটরা আসলে আমরা কেন তাদের সমাধানগুলো দিতে পারি না, সেটা নিয়ে কিন্তু এখন বিস্তর আলোচনা হচ্ছে। আশা করি সামনে রেগুলেটর আমরা যেগুলো বলছি ওগুলো যদি আসলে নিয়ে কাজ করে, আমরা বেশ কিছু আইডিয়া দিয়েছি বাংলাদেশ ব্যাংকে যে কোন কোন জায়গায় একটু কাজ করতে হবে, অথবা এনবিআরকে ট্যাক্সের কোন জায়গায় একটু বেনিফিট দিলে বন্ডটাকে আরও পপুলার করা যায়। সো ইনশাল্লাহ আশা করছি এই জিনিসগুলো যদি নিয়ে কাজ করি, তাহলে হয়তো সামনে একটা ভাইব্রেন্ট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করতে পারবো। কারণ ভাইব্রেন্ট একটা বন্ড মার্কেট না হলে ইকোনমির জন্য আসলে এটা খুব একটা গুড নিউজ না, বা ইকোনমিক গ্রোথের জন্য আসলে এটা খুবই প্রয়োজন আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ ওমর তৈয়ব। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের কি কি ধরনের প্রকল্প বন্ড মার্কেটে আছে এবং সাস্টেইনেবল অথবা গ্রিন বন্ডের মতো উদ্ভাবনী আর্থিক উপকরণ বা পণ্য নিয়ে কি ধরনের উদ্যোগ আপনারা করছেন কিংবা আছে? থ্যাংক ইউ। আমরা প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট থেকে বন্ড মার্কেটে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাংক, যারা বন্ড মার্কেটে রেগুলারলি কাজ করছি। এই পর্যন্ত আমরা প্রায় 7,000 কোটি টাকার মতো ফান্ড রেজ করেছি, তার মধ্যে 6,000 কোটি টাকাই হচ্ছে ফর বন্ড। বাট যেটা আমি শুরুতে বলছিলাম, এখানে প্রোডাক্ট ভেরিয়েশন এখন পর্যন্ত নাই। আমাদের প্রোডাক্ট ভেরিয়েশন সোফার অনলি ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড। সো এখানে ইকোসিস্টেম নিয়ে আমরা ডেফিনেটলি আজকে আলাপ করব। তো হ্যাঁ, আমরা এখন রিসেন্টলি একটা প্রজেক্টে হাত দিয়েছি। এটা এখনও আমাদের কর্ম পরিকল্পনার মধ্যেই আছে, এখনও আমরা লঞ্চিং ফেজে যেতে পারিনি। সেটা হচ্ছে এসএমইদের জন্য একটা বন্ড, এবং বিশেষ করে যে বন্ডটা আমরা চ্যানেলাইজ করব অনলি ফর ওমেন এন্টারপ্রেনার। এইটা আমাদের প্ল্যানে আছে। হোপফুলি আমরা ফার্স্ট কোয়ার্টারের দিকে এটা নিয়ে মাঠে নামতে পারি।
আর গ্রিন বন্ড নিয়ে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করার চেষ্টা করছি বাইরের কিছু ডিএফআই এর সাথে। সো এখানেও আমরা প্ল্যান করছি সামনের বছরে কিছু ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। বাট সোফার যদি আপনি জিজ্ঞেস করেন যে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট কি এসেছে, দ্য অ্যান্সার ইজ আনফর্চুনেটলি নো। মেইনলি আমরা সাবঅর্ডিনেট বন্ড নিয়ে এতদিন পর্যন্ত কাজ করছি। জি জি, ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ রাশেদ হোসেন। বন্ড মার্কেটে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের উপস্থিতি, আপনার লক্ষ্য এবং সাফল্য নিয়ে আমরা শুনতে চাই। বন্ড মার্কেট নিয়ে কি ভাবছেন আপনারা? থ্যাংক ইউ। ব্র্যাকিপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড বন্ড মার্কেট নিয়ে যে প্রথম যেটা আমি বললাম যে একটু আশুগঞ্জের যে বন্ডটা যেটা এসেছিল ফার্স্ট লিস্টেড হলো নতুন রুলের মধ্যে, তো ওইটা নিয়েই আমরা বড় একটা কাজ করেছিলাম তখন এসএসসির সাথে। তখন আসলে নতুন করে নতুন মার্কেটে লিস্টেড হবে কেমন একটা বন্ড, এই জিনিসটাই তখন ছিল না। তো আমাদের রুল টুল সব কিছুরই একটা ব্যাপার ছিল। সো ইট ওয়াজ এ ভেরি এক্সপেরিমেন্টাল কাজ আর কি যেটা। তো আমরা ওইটাকে আনতে পেরে মার্কেটটা একটা ওপেন করতে, এই জিনিসটাতে আমরা খুবই খুশি হয়েছি। সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে, অনেকবারই করতে হয়েছে জিনিসটা, বাট আলটিমেটলি উই ওয়ার হ্যাপি টু বি দ্য ফার্স্ট টু ব্রিং দ্য বন্ড ইন দ্য নিউ ফেজ। তো এটা নিয়ে আমরা কাজ করছি। অফকোর্স আমরা ব্যাংকের বন্ডেরও কাজ করি, যেটা বললেন, আমরা কর্পোরেটও করি। আমাদের আরেকটা ফোকাস হচ্ছে সোশ্যাল এন্টারপ্রাইজেস। আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোর জন্য অনেকগুলো কাজ করছি। তো আসলে মাইক্রো ফাইন্যান্সের লোনটা তো এমনিতে যেগুলো ওনারা ডিসবার্স করে বন্ডের টাকাটা তুলে, তো এটাও আসলে গ্রিন ব্লু অনেক কিছুর মধ্যেই পড়ে। কিন্তু যেহেতু আমাদের দেশে একটা প্রপার সেকেন্ড পার্টি ওপিনিয়ন বা থার্ড পার্টি ভেরিফিকেশন ইম্প্যাক্ট যেটা ভেরিফাই করে দিবে যে আসলে এটা গ্রিন বা আসলে এটা সাস্টেনেবল, এই জিনিসটা এখনো এই প্লেয়ারটা একটু মিসিং। আর এই পলিসিটাও আসলে যেটা আছে, ওই এসএসসি একটা কাজ করছেন যে ওনার একটা এসডিজি থিমেটিক, এসডিজি যেটা গোল আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা 17টা গোল আছে, এটার একটা থিমেটিক গাইডলাইন নিয়ে কাজ করছেন যেটা আগামী বছর আসার কথা। তো আমরা এই সোশ্যাল এন্টারপ্রাইজেসগুলোর সাথে যারা কাজ করছি তারা তো বিভিন্ন প্রকার ইয়েতেই কাজ আছে, মাইক্রো ফাইন্যান্স লোন দেওয়ার থেকে শুরু করে হেলথে থাকে, এডুকেশনে থাকে, ক্লাইমেট অ্যাকশনে থাকে, ওয়াশ প্রোগ্রামে থাকে। তো ওনাদের সাথে কাজ করে ওনাদের রিকোয়ারমেন্ট অ্যান্ড সব কিছু আমরা বুঝছি। তো ইন দ্য মিন টাইম যখন এসিসি থেকে ওই গাইডলাইনটা চলে আসবে, তো তখন আমরা আশা করছি যে এসডিজি রিলেটেড অ্যান্ড সাস্টেনেবল রিলেটেড বন্ডগুলা, ইম্প্যাক্ট বন্ড যেগুলোকে বলে, ওগুলো আমরা একটা পর একটা বাজারে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো এই নিয়ে আমরা আগাচ্ছি, এখন এই উদ্যোগ নিয়ে আগাচ্ছি আপাতত। ধন্যবাদ আপনাকে। তানজিম আলমগীর, বাংলাদেশের বন্ড মার্কেট এখনো বিনিয়োগের জন্য একটি অপরিচিত ক্ষেত্র। এখানে এক ধরনের আস্থাহীনতাও কাজ করছে। এর কারণ কি এবং করণীয় কি বলে আপনি মনে করেন? আসলে এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি যে আস্থাহীনতার কারণ কিন্তু কনফিডেন্সের অভাব। আমরা বলছিলাম যে আমরা ব্যাংকের বন্ডগুলোকেও কিন্তু এখনও সেভাবে পপুলার করতে পারি নাই। যদিও আমরা রিসেন্টলি দেখা যাচ্ছে যে ব্যাংকের ব্রাঞ্চের থ্রুতে ব্যাংকের বন্ডগুলো আমরা সেল করছি, ভালো সাড়া পাচ্ছি, ফিক্সড ইনকাম একটা রিটার্নও আসছে। আসলে আপনি যদি লাস্ট 5 ইয়ার্স মার্কেট রিটার্ন কনসিডার করেন, যদি শেয়ার মার্কেট রিটার্ন কনসিডার করেন, তাহলে কিন্তু সেটা দেখবেন যে নেগেটিভ। সেই ক্ষেত্রে ফিক্সড এখন যে আমাদের বন্ডগুলো দিচ্ছে 12, 12.5, অথবা ট্রেজারি বন্ডগুলো 12 থেকে 13-র মধ্যে কিন্তু রিটার্ন জেনারেট করে। সো আমার মনে হয় এখানে কিছু অ্যাওয়ারনেসের সমস্যা আছে, এবং তার চেয়েও বড় সমস্যা হচ্ছে আপনি একটা কথা বললেন যে পুরো সময় 5 বছর, 10 বছর বা 15 বছর যদি বন্ডটার সাথে থাকতে হয়, তার মাঝখানে যদি আসলে কারো কোনো লিকুইডিটি সাপোর্ট দরকার হয়, সেটা আপাতত নেই। কারণ লিস্টেড বন্ড হলেও সেখানে আসলে আমরা খুব বেশি ট্রানজ্যাকশন দেখতে পাই না। সো আমার কাছে এটা একটা কারণ মনে হয়। কিন্তু তার আগে আসলে আমি বারবার যেটা বলি যে ট্রান্সপারেন্সি, আমার বন্ড আমরা যেটা নিব সেখানে আসলে ক্রেডিট রেটিং যে রিপোর্ট আছে সেটাকে কি আমি বিলিভ করতে পারি কি না, অডিট রিপোর্টে যে ফিনান্সিয়াল ফিগার আছে যেটার উপর বেস করে আমি কোনো ক্রেডিট অ্যানালাইসিস করব, সেটাকে কি আমি বিশ্বাস করতে পারি কি না। সর্বোপরি যদি আপনি দেখেন গত 5 বছরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের উপরে কিন্তু বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস ছিল। গত 3 বছর যদি ধরি, 3 বছর আগেই যদি আমি ধরি, তাহলে দেখবেন যে লিজিং কোম্পানিগুলো তাদের সক্ষমতা হারিয়েছে ডিপোজিটারদের আসলে ডিজায়ার মানি দেওয়ার, যেটা ডিপোজিটাররা ডিজায়ার টাকা সেটা ফেরত দেওয়ার, তাদের নিজেদের ডিজায়ার টাকা ফেরত দেওয়ার। আবার যদি রিসেন্টলি দেখেন বেশ কিছু ব্যাংক তারা আসলে ঠিকভাবে ফুল টাকাটা দিতে পারছে না ডিপোজিটারদের। তো যেখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের উপর মানুষের কনফিডেন্সটা সর্বোচ্চ ছিল, যেহেতু এটা রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক, সো সেইখানে আসলে এর বাইরে যে কোনো একটা কর্পোরেটকে ইন্ডিভিজুয়ালি ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস করে টাকা দেয়া, আমার মনে হয় কনফিডেন্সের অভাবটা সবচেয়ে বেশি আমি এই মার্কেটে দেখি। এই জন্য আমি আসলে মনে করি যে আমাদের একটা ফেজ বাই ফেজে আগাতে হবে। আগে ব্যাংক বা ভালো ভালো যে বন্ডগুলো আছে সেগুলো আসলে কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে যদি ওই ইনভেস্টররা সেই টাকাগুলো সময় মতো ফেরত পায়, তাহলে একটা কনফিডেন্স বিল্ড হবে আর কি।
তো আমার মনে হয় কনফিডেন্সের জায়গাটা যদি আমরা ঠিক না করি, যত পলিসি করি, বিভিন্ন টাইপের বন্ড নিয়ে কথা বলতে পারবো টেবিলে, বাট আলটিমেটলি আসলে ইনভেস্টর খুঁজে পাবো না আমরা। ধন্যবাদ। জনাব সৈয়দ রাশিদ হোসেন, বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে কি ধরনের প্রচারণা চালানো প্রয়োজন বলে আপনি মনে করেন এবং আপনারা তা কতখানি করছেন? জি, প্রচারণা তো অবভিয়াসলি এখন একটা খুবই বড় একটা জিনিস, যেহেতু আর কি যেটা আমি বললাম যে বন্ড মার্কেটটা ছিল, কিন্তু যেহেতু ইনভেস্টরের সংখ্যাটা খুব কম ছিল, এই জন্য খুব কম মানুষ এটার ব্যাপারে জানতো। তো এখন যেরকম আমরা এই যে ব্যাংকের বন্ডগুলো যে আসলে ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে যাচ্ছে, তো এটাতে যা হচ্ছে যে ইনভেস্টরদের একটা নলেজের একটা জায়গা হয়ে যাচ্ছে, একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে বন্ডের। প্লাস এটার পাশাপাশি আমরা যেরকম ফর এক্সাম্পল ব্র্যাকিপিল ইনভেস্টমেন্টস থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কর্পোরেট সব জায়গাতে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মতো করছি, যেখানে মানুষকে আমরা যে জানাচ্ছি যে বন্ডটা কী জিনিস, এটার ফিচার্স কী, কীভাবে কাজ করে, অ্যান্ড এটাতে তারা বিনিয়োগ করলে কী কী সুবিধা সুযোগ সুবিধা সব কিছু তারা পাবেন। তো আস্তে আস্তে এরকম করে যখন মনে করেন আমরা করছি, ইউসিবি ইনভেস্টমেন্টস করলো, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস করলো, আমাদের এখানে প্রায় 67টা মার্চেন্ট ব্যাংক আছেন। তো আমরা সবাই যখন এটা করা শুরু করব, তখন দেখা যাবে যে আস্তে আস্তে মানুষের অ্যাওয়ারনেসটা, এখন সবাই আমরা তো একজনের পক্ষে কিন্তু 17 কোটি মানুষের কাছে যাওয়াটা সম্ভব না, বাট আমরা যারা যারা এখানে স্টেক হোল্ডার আছি, আমরা যদি সবাই নিজেদের মতো করেই শুরু করি জিনিসটা, এটার মধ্যে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জেও তো অনেক ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, এসিসি থেকেও অনেক কিছু এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। তো সব অ্যাওয়ারনেস প্রোগ্রামে আসলে আমরা শেয়ার বাজার নিয়েই ইয়ে করেছিলাম এতদিন, বাট এখন এটার মধ্যে যদি আস্তে আস্তে আমরা বন্ডটাও ঢুকাতে পারি, আর বন্ডের যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা বন্ডে থাকার সত্ত্বেও, যে আপনার মনে করেন একটা ইনভেস্টর যে ক্যাপিটাল মার্কেটেই ইনভেস্ট করেছে, ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেছে, সো একটা বন্ড যেহেতু ফিক্সড ইনকাম রিটার্ন করে, ওনাদের যে ওই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা যদি একটু ওনারা বন্ডের মার্কেট থ্রু দিয়ে করে, তাদের পোর্টফোলিওতে কিছু ইকুইটি থাকলো, কিছু বন্ড থাকলো, এটা একটা ভলিটিলিটির এগেনস্টে তাদেরকে কীভাবে এটা খারাপ সময় একটা ভালো রিটার্ন দিয়ে আসতে পারবে, বা তাদের অ্যাটলিস্ট যে ওয়েলথটা আছে ওইটাকে একটু প্রোটেক্ট করে রাখতে পারবে, এই জিনিসগুলো যখন ইনভেস্টরকে দিব, এটা এক নাম্বার হবে। প্রথমবার আমরা যেটা দেখছি যে অনেকগুলাই যারা নতুন ইনভেস্টর, তারা প্রথমবারই বন্ডটা কিনতে সবচেয়ে বেশি ভয় পায়। একবার বন্ডটা যখন পেয়ে যায়, তারপর এখান থেকে একটা কুপন আসলো, একটা প্রিন্সিপাল পেমেন্ট আসলো, তো তখন দেখবেন যে রিপিট অনেকজন কেনার জন্য আগ্রহী থাকে। তো যেহেতু জিনিসটা জানে না, আমরা খুব সুন্দর করেই হয়তো বলতে পারছি, বাট ওনারা যখন উপভোগ করবে জিনিসটা, একবার বন্ডটা কিনে একটা ভালো জার্নি যদি ওনারা পায়, তাহলে আস্তে আস্তে এটার থেকে ওনাদের একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। তো এই হ্যাবিটটা তৈরি হয়ে গেলেই দেখবেন আমাদের ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আসলে এমনিতেই ইনভেস্টর বেসটাই ক্রিয়েট হয়ে যাবে। আমরা নিজেদের এখান থেকে যদি ওই অ্যাওয়ারনেসটা, এই লার্নিংটা, এই টিচিংটা আমরা যদি সবাই দিতে থাকি, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ওইখানে পৌঁছাতে পারবো। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ এম ওমর তৈয়ব। বাংলাদেশের বন্ড মার্কেটকে ভাইব্রান্ট করার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার, আপনার পরামর্শ এবং সুপারিশ করতে চাই। থ্যাংক ইউ। এটা আসলে একটা আমাদের সমন্বিত কার্যক্রম হাত দিতে হবে, আমি যেটা মনে করি। একটু আগে আমি বলছিলাম যে বাংলাদেশে কিন্তু ফাইন্যান্সিং রিকোয়ারমেন্ট আছে। আমি একটা ফিগার শেয়ার করেছিলাম, 95,000 কোটি টাকা লোন, ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন নেওয়া হয়েছে 2023 সালে। কারা নিয়েছে? কর্পোরেটরা নিয়েছে। সো এই লোনটা কোন সেক্টরে নেওয়া হচ্ছে, কত বছর মেয়াদে নেওয়া হচ্ছে, ডেফিনেটলি এগুলো লং টার্ম লোন। এখানেই কিন্তু রিকোয়ারমেন্টটা, বন্ডের রিকোয়ারমেন্ট লুকিয়ে আছে। সো এই ফাইন্যান্সিংটা আসতেছে কমপ্লিটলি কমার্শিয়াল ব্যাংক থেকে। এখন আমরা যদি মার্চেন্ট ব্যাংক, আমি যেহেতু একটা মার্চেন্ট ব্যাংকে রিপ্রেজেন্ট করছি, মার্চেন্ট ব্যাংকগুলো কারা? এরাও কোনো না কোনো ব্যাংকের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সো এই কাজটা কিন্তু কান্ট্রি লেভেলে করতে হবে, লেড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। যেহেতু বোথ বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক দুটো রেগুলেটরি প্রতিষ্ঠান, দুটোই কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাইন্ড অফ কোঅর্ডিনেশনের মধ্যেই থাকে। সো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যদি এখানে একটা লিডিং রোল নেয় এবং এই ফান্ডিংয়ের সোর্সটা যদি ব্যাংকের একটা অংশ, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোনগুলো যদি বলা হয় যে না, বছরে যে লোনটা আসবে 95,000 কোটি অথবা 1 লক্ষ কোটি, এর একটা পার্সেন্টেজ, লেটস সে 10 অথবা 20% অবশ্যই বন্ড মার্কেট থেকে তুলতে হবে থ্রু ইয়োর ওন সাবসিডিয়ারি। সো এইটা যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের সুযোগ আসবে। এবং এখানে এই যদি আমরা ডাইসেক্ট করে দেখি, যে প্রায় 95,000 কোটি টাকা যে ফিগারটা বললাম, অর্থনীতিতে এটা করার কি সুযোগ আছে? হ্যাঁ, এইটা মুক্তবাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক কিছু না, কারণ বন্ডের রেটস এবং ফিস তো মুক্তবাজার অর্থনীতির মাধ্যমেই ডিটারমাইন হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বন্ডের যে আপনার ইন্টারেস্ট রেট, সেটা কি আপনার বর্তমান বাজারে যে ব্যাংকের তুলনায় কি সেটা কম বেশি? সেটা অলমোস্ট সিমিলার লেভেলে আছে এই মুহূর্তে বাজারে। এখন মানুষ কেন বন্ডে আগ্রহী হবে? হ্যাঁ, সেটা আমি বলছি। যদি আপনি এখানে বন্ডের ক্ষেত্রগুলো খুঁজতে হবে, সেক্টরাল, যেটা আমি বলছিলাম। ধরেন যদি গ্রিন বন্ড হয়, সেটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের অলরেডি রিফাইন্যান্সিং স্কিম আছে।
এসএমই বন্ড হলেও সেটার জন্য কিন্তু রিফাইন্যান্সিং স্কিম আছে, ওগুলোকে কানেক্ট করে পলিসি লেভেলে কিছু ফর্মুলেট করতে হবে যাতে গ্রিন বন্ডের মতো ক্ষেত্রগুলোতে আমরা ডিএফআইদের ইনভলভমেন্টও পেতে পারি। এটা শুধু কান্ট্রি লেভেলে চিন্তা করলে হবে না, এখানে কিন্তু নেট জিরো কার্বন এমিশনের যে গোলটা আছে সেটাকেও আমরা কিন্তু কানেক্ট করতে পারি। সো আমাদের ক্ষেত্রগুলো আসলে খুঁজতে হবে, যেহেতু আমরা আমি আরেকটা ফিগার বলবো যে আইএফসির একটা স্টাডিতে আমরা দেখেছি প্রায় 172 বিলিয়ন US ডলারের রিকোয়ারমেন্ট আছে ক্লাইমেট স্মার্ট ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট, যেটা আগামী 2030 সাল পর্যন্ত। এই ক্ষেত্রগুলো কি, এগ্রিকালচার সেক্টরে এই রিকোয়ারমেন্ট আছে, আপনার রিনিউয়েবল এনার্জি সেক্টরে এই রিকোয়ারমেন্টগুলো আছে, আপনার ট্রান্সপোর্টেশন যেগুলো গ্রিন ট্রান্সপোর্টেশন সেখানে এই রিকোয়ারমেন্টগুলো আছে। এটা একটা সমন্বিত, ইভেন কোল্ড চেন, শুধুমাত্র কোল্ড চেনের কারণে বাংলাদেশে প্রায় 2.4 বিলিয়ন US ডলারের শস্য নষ্ট হয় প্রতি বছর। এগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট দরকার, এবং দেয়ার আর কোম্পানিজ যারা ওয়ার্ল্ডে বসে আছে যে এই ধরনের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট করার জন্য। সো আমরা যদি একটা কান্ট্রি লেভেলে একটা কোঅর্ডিনেশন কমিটি করা হয় লেড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর এনি অফ দ্য রেগুলেটর, যেখানে বিএসসিসি থাকবেন, বিবির প্রতিনিধিরা থাকবেন, ব্যাংকিং অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ থাকবেন এবং ইডরার রিপ্রেজেন্টেটিভ থাকবেন। সো সবাই মিলে একটা প্ল্যানিং করে যদি আমরা আগাতে পারি তাহলে অবশ্যই বন্ড মার্কেট একটা সাস্টেনেবল গ্রোথ করা সম্ভব প্রতি বছরই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব তানজিম আলমগীর, একজন মানুষ বন্ড মার্কেটে কেন ইনভেস্ট করবে? আপনি কিভাবে তাকে ইমপ্রেস করবেন, কিভাবে তাকে উৎসাহিত করবেন? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। জি জি, থ্যাংক ইউ, আমি চেষ্টা করব সেটা। আসলে আমরা গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড যেগুলো দেখছি, আমি আগেই শুরু করেছি সেটা দিয়ে, যে 5 বছর 10 বছর বা 15 বছরের যেগুলো গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড আছে সেগুলোতে অলমোস্ট 12 থেকে 13% রিটার্ন পাওয়া যাচ্ছে। সেগুলো কিন্তু যে কোনো, আমি আবার রিপিট করছি, যে কোনো অনেক ভালো ভালো ব্যাংকের চেয়ে ভালো রিটার্ন দিচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড, একদম সিকিউর। সো আপনি যে কোনো ব্যাংকের কাছে যে একটা বিপিআইডি খুলে আপনি সেই বন্ডটা কিনতে পারবেন। আমি কিন্তু বলছি না আপনার পুরো টাকা একটা জায়গায় দিয়ে দিবেন, কারণ যে কোনো ইনভেস্টমেন্টের বা আপনার যদি 100 টাকা থাকে এই ফান্ডটাকে ডাইভার্ট করতে হবে, কিছু ডিপোজিট রাখবো, কিছু বন্ডে ইনভেস্ট করব, কিছু শেয়ার মার্কেট হতে পারে, ডিপেন্ড করবে সেটা যে আপনি কোথায় কোথায় করতে চান। আমরা কিন্তু এখন আমাদের সামনের যে ব্যাঙ্কগুলো আছে ব্রাঞ্চের থ্রুতে আমরা ওয়েলথ ম্যানেজমেন্ট চালু করতে চাই, যে একটা হাই নেটওয়ার্থ যখন ইন্ডিভিজুয়াল আসবেন উনি সকল ধরনের সুবিধা একটা জায়গা থেকে পাবেন। সো স্বাভাবিকভাবেই পুরোটাই আপনি কিন্তু দেখেন অনেক সময় কেউ তো বলছে যে আপনার ব্যাংকের চেয়ে বন্ডের ইন্টারেস্ট রেট কম এবং ব্যাংক থেকে যে কোনো সময় টাকা তোলা যায়, কিন্তু বন্ডে সেটা তোলা যায় না। আমি বলছি সেটাই, যে ধরেন আমি যদি খুব সিম্পলি বলি যে ব্যাংকগুলোকে তো আসলে এসএলআর মেনটেন করার জন্য ট্রেজারি বিল বন্ড কিনতেই হচ্ছে। সো আপনি যদি ব্যাংকের কাছ থেকে ব্যাংকে বলে একটা পোর্শন কিনেন, আবার খুব প্রয়োজন হলে ওই ব্যাংকের কাছেই কিন্তু আপনি ট্রেজারি বিল বন্ডটা অফলোড করতে পারেন। কারণ যেটা আমরা দেখেছি ব্যাংকের কিন্তু সবসময় এসএলআর রিকোয়ারমেন্ট থাকেই, গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড কিন্তু তাকে একটা ডিপোজিটের একটা পার্সেন্টেজ কিনতেই হয়। সো আপনি যদি ব্যাংক থেকে কিনেন, একে তো ফার্স্টে আমি বলতে চাই যে পুরো টাকা, আমি আবার বলছি পুরো টাকা তো পুরো আপনি ট্রেজারি বিল বন্ড কিনবেন না। আপনি যেমন আপনার বিভিন্ন টাকা বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা ভাগ করে রাখেন, এটা কেন করেন? আপনি এটা করেন ডাইভার্সিফাই করেন আপনার রিস্কগুলোকে। সুতরাং আপনি পুরো 100 টাকা থাকলে আপনি 30-40 টাকা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন। এখন ধরে নিলাম যে সেই টাকাটাও আপনার প্রয়োজন পড়বে কোনো না কোনো সময়, হয়তো 5 বছরের বন্ড কিনেছেন 12% দিয়ে, কিন্তু এখন আপনার টাকাটা প্রয়োজন 2 বছর বা 3 বছর পরে। আপনি তখন কারেন্ট মার্কেট রেটে কিন্তু কোনো একটা ট্রেজারির কাছে গিয়ে এই সাপোর্টটা নিতে পারেন, যে কোনো একটা ব্যাংকে বলতে পারেন যে আমার থেকে ট্রেজারিটা বাইব্যাক করে নেন। কারণ আমি আবার বলছি ব্যাংকে কিন্তু সবসময় এসএলআর মেনটেন করার জন্য গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড কিনতে হয়, কিন্তু আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে কোন সময়ে আপনি কিনতে চাচ্ছেন। রেটটা নর্মালি দেখা যায় যখন একটু হায়ার সাইডে থাকে তখনই আমরা আসলে এই ইনভেস্টমেন্টগুলোতে যাই আর কি। তো মার্কেট যখন যেই রেট থাকবে সেই রেটেই কিন্তু আপনাকে আসলে সেটা অফলোড করতে হবে। সো আমার কাছে মনে হয় কারেন্টলি, আমি আবার বলছি 5 বছর 10 বছর 15 বছর ট্রেজারি রেটগুলো যদি দেখেন 12 থেকে 13-র মধ্যে চলছে এবং খুবই ভালো রেটে কিন্তু বিনিয়োগ করার সুযোগ আছে। আমি আমার পরিবার পরিজনকে বিনিয়োগ করিয়েছি, সো আমি মনে হয় যে এখন করার সুযোগ আছে। আর লিকুইডিটির ইস্যুটা আমি বারবার বলছি যে আমরা সবাই ভেবে বসে আছি লিকুইডিটি নাই, সেই জন্য কিন্তু আসলে লিকুইডিটি নাই। আমরা সবাই যদি মার্কেটে চলে যাই তাহলে কিন্তু লিকুইডিটি আসলে আসবে মার্কেটে। এবং আমার কাছে অবাক লাগে যে এত ভালো রেটে এখন গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড পাওয়ার পরেও আসলে ব্যাংকের ডিপোজিটের একটা সার্টেন পোর্শন তো এখানে চলে যাওয়ার কথা, তাহলে কেন যাচ্ছে না? সাধারণ মানুষ যদি বন্ডে বিনিয়োগ করে তাহলে তার ইন্টারেস্ট রেট কত, তার সুবিধাটা সে কি পাবে,
কেন সাধারণ মানুষ বন্ড মার্কেটে আসবে? আমি আসলে রিটার্ন পলিসিটাই বাকি। জি, আমি আসলে সিকিউরিড বন্ড দিয়ে আগে শুরু করতে বলছি সাধারণ মানুষকে। আমি প্রথমেই যেটা বললাম যে কনফিডেন্স বিল্ড করাটা কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার। সো আপনি যদি গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ডে যান অথবা ভালো কোনো ব্যাংকের টায়ার 1 টায়ার 2 বন্ডে ইনভেস্ট করেন, যেগুলো আমরা করছি সেগুলোতে যদি ইনভেস্ট করেন, যেই ব্যাংকে আপনি টাকা রাখছেন সেই ব্যাংকের বন্ডেই আপনি ইনভেস্ট করেন। যেই ব্যাংকে আপনি টাকা রাখছেন তার চেয়ে অনেক বেশি ভালো রেটে আপনি একটু কথা বললেই দেখতে পারবেন সেই ব্যাংকের বন্ডে কিন্তু তার চেয়ে 3 থেকে 4% বেশি রিটার্ন জেনারেট করছে আর কি। সো আমার মনে হয় এটা ইজিলি করা যায় এবং রেটগুলো আসলে এগুলো যখন আমরা দিয়েছি তখন আপনি যে কোনো একটা পার্টিকুলার সময় রেটগুলো আপনি জানতে চাইলে পেয়ে যাবেন। আপনি এখন যদি জানতে চান যে 5 বছর গভর্নমেন্ট ট্রেজারি লাস্ট রেটটা কত ছিল, তার আশেপাশেই কিন্তু দেখা যাবে পরের অকশনে সেই রেটটার আশেপাশে হবে। আর সেইটা আসলে পাওয়ার আগে জানা যাবে না, সেটা যদি ব্যাংকের সাথে বিপিআইডি খুলে আপনি ট্রানজ্যাকশনটা করতে যান, করার পরে আসলে ব্যাংকে আপনি বললে সে একটা এভারেজ রেটে আপনাকে সেই ট্রেজারিটা কিনে দিবে। এইটা দেখা যাবে হয়তো 10 পয়সা এদিক সেদিক হতে পারে আগের রেটের চেয়ে, বা কাছাকাছি হতে পারে আর কি। সো এখন আমি আবার বলছি যে 5, 10, 15 বছরের রেটগুলো 12 থেকে 13%-এর মধ্যে চলছে। আপনি কোনো ব্যাংকের ট্রেজারি হেল্প নিতে পারেন, ব্রাঞ্চের থ্রুতে বলতে পারেন যে আমি গভর্নমেন্ট ট্রেজারি কিনতে চাই আপনাদের ব্যাংকের থ্রুতে। আর যদি কোনো ইনফরমেশন লাগে, ইউসিবি ইনভেস্টমেন্ট আছে, সো আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি এই জায়গায়। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের মানুষের সঞ্চয় বাড়লেও বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য পর্যাপ্ত খাত না থাকায় বিপুল পরিমাণ অর্থ অলস পড়ে থাকছে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে বন্ড হতে পারে নির্ভরযোগ্য এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে। আজকে আলোচকটা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বাংলাদেশের অর্থনীতিতে বন্ড মার্কেটের বিপুল সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বন্ড মার্কেট সম্পর্কে স্বচ্ছ ও পূর্ণ ধারণা তৈরিতে ব্যাপক ভিত্তিক প্রচারণার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দিতে হবে। বন্ড মার্কেটকে বৈচিত্র্যপূর্ণ এবং বহুমুখী করতে হবে। গ্রাহক ও বিনিয়োগকারীদের বন্ড মার্কেটের প্রতি আগ্রহী করতে চাহিদা ভিত্তিক প্রোডাক্ট ডিজাইন করতে হবে। বন্ড মার্কেটের বিকাশের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আজকে আলোচকটা তুলে ধরলেন তা আমলে নিয়ে সমাধানের উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।